This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাল বিধানসভার অধিবেশন কক্ষের ভিতরে এবং বাইরে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই উত্তাল পরিস্থিতিতে কি হয়েছিল আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিই, যারা একেবারেই জানেন না একেবারে নতুন করে জেনে নিন, কারণ আজকে আমরা বিকেলের বিতর্ক তারই সেকেন্ড পার্ট নিয়ে করব। কাল অধিবেশন কক্ষের বাইরে শুভেন্দু অধিকারী একের পর এক কখনো তৃণমূলকে বলেছেন মুসলিম লীগ 2, কখনো বলেছেন মুসলিমদের তোষণ করে এই সরকার, কখনো তিনি বলেছেন জঙ্গি যোগ আছে, একের পর এক অভিযোগ এনেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অধিবেশন কক্ষের ভেতরে দাঁড়িয়ে একের পর এক যুক্তি এবং জবাবি বক্তৃতা দিয়ে তিনি এটা প্রমাণ করতে চেয়েছেন যে কোনোভাবেই তিনি কোনো একটি সম্প্রদায়কে আলাদা কোনো গুরুত্ব দেন না, সবাই তার চোখে সমান। এটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ব্যক্তিগত ধর্মাচরণের কথা আনতে হয়েছিল এবং তার জাত, কুল, আচার, নিয়ম এই বিষয়গুলো অর্থাৎ ব্যক্তিগত তথ্য এগুলোও নিয়ে আসতে হয়েছিল। জানিও বিতর্ক হচ্ছে। আজ সুকান্ত মজুমদার নতুন করে সেই বিতর্কে ঘি ঢেলেছেন। রাজ্য বিজেপি সভাপতি তিনি বলছেন যে জামাতদের এনে সীমান্তবর্তী জেলাগুলোতে ভোটের সময় কাজে লাগায় তৃণমূল কংগ্রেস। এদিকে কুণাল ঘোষ তিনি বলেছেন 48 ঘন্টার মধ্যে যদি বিজেপি অর্থাৎ শুভেন্দু বাবুরা এটার কোনো প্রমাণ দিতে না পারেন যে তাদের সঙ্গে জঙ্গি যোগ রয়েছে, তৃণমূলের সঙ্গে জঙ্গি যোগ রয়েছে, তাহলে তার পরিণতি ভালো হবে না। অর্থাৎ কোথাও একেবারে শীর্ষ স্তরের যারা রাজনীতিক তাদের মধ্যেও আপাতত হুমকি, হুঁশিয়ারি এবং তার কেন্দ্রে হচ্ছে জাতপাত, মেরুকরণ। আজ এটাই আমাদের মূল ইস্যু। বিকেলের বিতর্কে আমাদের সঙ্গে আজকে যারা অতিথি রয়েছেন প্রথমেই দেখে নিন প্রত্যেক দিনের মতো। আমাদের সঙ্গে রয়েছেন সৈকত গিরি, বাম প্রতিনিধি, বাম মুখপাত্র। বিশ্বজিৎ দাস রয়েছেন মাঝখানে দাঁড়িয়ে, তিনি অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক, অবশ্যই শাসক পক্ষের হয়ে বলবেন। এবং সজল ঘোষ বিজেপি নেতা ও কাউন্সিলর, অবশ্যই বিজেপির মুখপাত্র। আমরা প্রথমেই শুনব সুকান্ত মজুমদার। এই যে তরজা চলছিল, এই বিতর্ক চলছিল, তাতে সুকান্ত মজুমদার নতুন কোন ঘি ঢাললেন? ফোরফ্রন্টে আসেননি উনি, ওনার ভোট ব্যাংক মুসলিম ভোট ব্যাংককে অ্যাপিস করেছেন। হিন্দুদের কালচার, হিন্দুদের সংস্কৃতিকে যদি গালি দেন তাহলে উনি ভাবে যে মুসলিম যারা উগ্র মানসিকতার আছে, যারা জামাতের সাপোর্টার, তারা সাপোর্ট করবে মুখ্যমন্ত্রীকে, এবং সেটা তিনি করান। এই জামাতের লোকেদেরকে ভোটের সময় আনিয়ে সীমান্তবর্তী এলাকায় কাজ করান, বলেন যে বিজেপিকে একটুও ভোট নয়, সিপিএমকে একটুও ভোট নয়, সব ভোট তৃণমূলে, মুখ্যমন্ত্রী করান। সেটা আমার মনে হয় সংখ্যালঘু সমাজের শিক্ষিত মুখ যারা আছে তাদেরও সামনে আসা উচিত এবং এসে তাদেরকেও এই ধর্মীয় যে বেড়াজাল, সেই বেড়াজাল থেকে বেরোনো উচিত যদি পারেন। এটা তো একটা ঘৃতাহুতি হলো। এবার শোনাবো আজকে কুণাল ঘোষ ঠিক কি বলেছেন, সুকান্ত বাবুর কথার প্রেক্ষিতে নয়। সুকান্ত বাবুর কথাটা হচ্ছে অ্যাডিশন এই বিতর্কে। তার আগে শুভেন্দু অধিকারী যা বলেছিলেন তার পিঠে আজকে কুণাল ঘোষ কোন চ্যালেঞ্জ সামনে রাখলেন বিজেপি? শুধুমাত্র কুৎসা করার জন্য, কালিমালিপ্ত করার জন্য বিরোধী দলনেতা এই জঙ্গি শব্দ প্রয়োগ করেছেন। পরিষ্কার আমরা শুভেন্দু অধিকারীকে বলছি, হয় এই জঙ্গি যোগাযোগের প্রমাণ দিন, অথবা 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। মমতা ব্যানার্জির সঙ্গে জঙ্গি যোগাযোগ, মমতা সরকারের সঙ্গে জঙ্গি যোগাযোগ, এই যে চরম কুৎসা, চরম অবমাননাকর, উদ্দেশ্য প্রণোদিত, ইঙ্গিতবাহী বিবৃতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়েছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে বলছি, হয় প্রমাণ দিন, নইলে 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। সজলবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কালকে বিধানসভায় বলে দিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর কাছে এটা নিয়ে নালিশ করবেন, যা বলতে চেয়েছেন এক প্রকার নালিশ, এবং প্রধানমন্ত্রীকেই বলতে হবে তার সঙ্গে জঙ্গিযোগ আছে কিনা। যদি এটা বিজেপি প্রমাণ করতে না পারে তাহলে তিনি বাংলার মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবেন। আজকে তার যদি প্রমাণ করতে পারেন
মানে বিজেপি যদি এটা প্রমাণ করতে না পারে, হ্যাঁ আপনার তাহলে আমি প্রথমেই বলি, আপনারা কুণাল বাবুকে দেখাচ্ছিলেন যে জঙ্গি বলার জন্য হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বলছেন শুভেন্দু বাবুকে, তাহলে বলি মুখ্যমন্ত্রীকে চোর বলার জন্য আগে কান ধরে নাকে খত দিয়ে ক্ষমা চেয়ে নেওয়া উচিত ছিল। এবারে বলছি প্রমাণ করতে প্রধানমন্ত্রী অবধি যেতে হবে না। আমি আপনার কাছে কতগুলো প্রশ্ন রাখছি। উনি ব্রাহ্মণ, উনি হিজাব পরেন, হিজাব পরলে অবশ্য জঙ্গি হয় না, কিন্তু জঙ্গিদের হাতে পুলওয়ামায় যারা শহীদ হয়, হ্যাঁ, তাদেরকে নিয়ে প্রশ্ন তোলেন, সরকারের দিকে আঙুল তোলেন। তারপর যখন গভর্নমেন্ট এয়ার স্ট্রাইক করে পাকিস্তানে ঢোকেন তখন বলে মৃতদেহের ফুটেজ দেখাও। জঙ্গি যোগাযোগ ওনার একেবারেই নেই। শুধু ওই আপনার সিমির যিনি ফাউন্ডার তাকে রাজ্যসভায় পাঠান, জঙ্গিদের সঙ্গে ওনার কোনো যোগাযোগ নেই। বাংলাদেশ থেকে এক জঙ্গি আনসারুল্লাহ না কি নাম আছে, আমি বলতে পারবো না, অত ভালো মনে নেই, সেই মানুষটা যখন বলেন যে দিদি তুমি পশ্চিমবঙ্গটাকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে, হ্যাঁ, তুমি আলাদা রাষ্ট্র করে প্রধানমন্ত্রী হয়ে যাও, তখন উনি নীরব থাকেন। এরপরও আপনার দরকার প্রমাণ, এরপরও যদি আপনার প্রমাণ দরকার হয় তাহলে আপনি আমাকে অন্য প্রশ্ন করতে পারেন। বেশ, কিন্তু আমার একটা এই কথার পিঠেই কথা আসে, আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যদি শুভেন্দু অধিকারীরা যদি এটা জানেন, তাদের কাছে যদি তথ্য থাকে যে তৃণমূলের সঙ্গে এবং সর্বোচ্চ নেত্রীর সঙ্গে, সুপ্রিমোর সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে জঙ্গি যোগ আছে, তাহলে সেটা কেন্দ্রীয় গোয়েন্দারা জানেন না? নিশ্চয়ই জানেন। যদি তাহলে অ্যাকশন হয় না কেন? এত বড় অভিযোগ করছেন একজন ইলেক্টেড সিএম এর বিরুদ্ধে। ভুল করছেন। যেমন একজন মুখ্যমন্ত্রীকে তাকে কাস্টডিতে নিতে গেলে আরো খানিকটা সময় লাগে, সেইটুকু সময় তাকে দিতে হবে। উনি নিজেই প্রমাণ করেছেন বারবার, কাউকে লাগবে না, উনি নিজেই বারবার। কালকে যে কথাটা বললেন সেই কথাটা মানে কি? জঙ্গি মানে কি কোনো গোষ্ঠীর হতে হবে, আইএসআইএস হতে হবে না। কালকে উনি নিজেই বলেছেন যদি আমি সংখ্যালঘুদের রাস্তায় নামিয়ে দিই বা সংখ্যালঘুরা যদি রাস্তায় নামিয়ে নেমে পড়ে তাহলে সামলাতে পারবে। এটা কি জঙ্গি মানসিকতা নয়? জঙ্গি হচ্ছে একটা মানসিকতা। যেভাবে হুমায়ুন কবির বলে যে 37% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবো, সেটা হচ্ছে একটা মানসিকতা। এই মানসিকতার পরে আপনার কি মনে হয় উনি জঙ্গি নন? বিধানসভা যিনি ভাঙচুর করেন, জঙ্গি মানেই কি শুধু মুসলমান হতে হবে? জঙ্গি, আমি বারবার বলছি, একটা মানসিকতা। দাঁড়িয়ে থেকে বিধানসভা ভাঙচুর করেছিলেন, সেটা জঙ্গি মানসিকতা না? বেশ, আপনি বিশ্বজিৎ বাবু সজলদা এইমাত্র পরিষ্কার করে দিলেন যে জঙ্গি যোগের কথা বলেছিলেন, সেটা মনে হয় জঙ্গি মানসিকতার কথা বলেছিলেন। এতক্ষণে আমি যেটা বুঝলাম সজলদার কাছে শুনে, সেই জঙ্গি মানসিকতার কথা বললেন। আর যে উদাহরণগুলো দিলেন সেই উদাহরণ থেকে পরিষ্কার, যাকে রাজ্যসভায় পাঠানো হলো তার যদি জঙ্গি যোগ থাকে, সে যদি এখনো জঙ্গিদের সঙ্গে কাজ করে, তাহলে রাজ্যসভার কি সেই ক্ষমতা নেই যে একজন জঙ্গি নিয়ে রাজ্যসভা চলছে তাকে বের করে দেওয়ার কোনো আইন ভারতবর্ষে নেই? এক। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ কোথায়? কেন বিরোধী দলনেতা বলছেন যে মুসলিম তোষণ করছেন, কেন বলছেন জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রয়েছে? একটা প্রমাণ তিনি দেখাতে পারেননি। হয়তো রাজনৈতিকভাবে বললেন যে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সংবিধান মেনে ধর্মনিরপেক্ষতার পক্ষে, তার কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান, সুতরাং সেখানে জঙ্গির প্রশ্ন ওঠে না। আর এই ন্যারেটিভস কেন যে মুসলিম হলেই জঙ্গি হবে, সেটা তো নয় ভারতবর্ষে। এবং শুধু তাই নয়, উনি একদিকে যেমন উত্তরে রাজবংশী, গোর্খা, দক্ষিণে সাঁওতাল সবাইদের কথা বলছেন, একজন মুখ্যমন্ত্রী হিসাবে তার তো দায়িত্ব একটা রাজ্যে তার যে গঠন, তার যে ডেমোগ্রাফিক ছবি, সেখানে হিন্দু, মুসলিম সব সম্প্রদায়ের মানুষ আছে। এটা শুধু রাজনীতি করার জন্য এবং ব্যক্তিগতভাবে কুৎসা ছড়ানোর জন্য। যদি সত্যিই তো কুণালদা যে প্রশ্ন তুলেছেন, যদি প্রমাণ দিতে না পারে যে জঙ্গি যোগাযোগ আছে, আজকে হয়তো সজলদা এখানে বলছেন কতগুলো যে এই মানসিকতার জন্য জঙ্গি বলা যায়, কিন্তু রাজনৈতিকভাবে বিরোধী দলনেতা যেভাবে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীকে, তাহলে জঙ্গি প্রমাণ তাকে দেখাতে হবে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। উনি বললেন হিন্দু মুসলমান সবার জন্য। আপনি আমায় বলুন, হিন্দু মুসলমান একটা সরকারের ক্ষেত্রে আসবে কেন? কেন উনি একটি সম্প্রদায়কে, বিশেষ সম্প্রদায়কে তার পুরোহিতদের ভাতা দেবেন, তার ইমাম, তার মুয়াজ্জিম, তাদের ভাতা দেবেন কেন? কেন তার শিক্ষিত বাড়ির ছেলেটা, সেই ইমামের শিক্ষিত বাড়ির ছেলেটা রাস্তায় ধর্ণা দেবে? আপনি বলুন যে আপনার চোখে যদি ধর্মনিরপেক্ষ হয় তাহলে উনি জগন্নাথ মন্দির করবেন কেন? জগন্নাথ মন্দির তো কোনো ধর্মের, একজন সরকার তার সরকারি টাকা ব্যয় করে ওখানে লিখবেন চ্যারিটেবল বা ওখানে কালচারাল, আর করবেন মন্দির।
এটা তো হতে পারে না, এটা হচ্ছে ঘোমটা পড়ে খ্যামটা না, সহজ বাংলায় বলতে গেলে, খারাপভাবে নেবেন না। এই যে নাটক, এই নাটক থেকে প্রতিনিয়ত বোঝা যায় ওনার যদি ধর্মনিরপেক্ষ মানসিকতা হবে, আমি ব্যানার্জি, আমি ব্যানার্জি, আমি চণ্ডীপাঠ, আবার বাপের নাম বদনাম করলেন কালকে, বলছে বাবা চণ্ডীপাঠ শিখিয়েছে, সেই চণ্ডীপাঠ উনি টিভির সামনেও করেছিলেন, সেই চণ্ডীপাঠ আপনারা শুনেছেন। ওরা চণ্ডী বোঝে না, ওরা চণ্ডী বোঝে না। জঙ্গির প্রশ্ন, চণ্ডীর প্রশ্ন, যে আক্রমণটা করা হলো সেই আক্রমণটা কি আপনি প্রথমে দিয়েছি, সুস্থ এবং সৌজন্যপূর্ণ রাজনীতিতে সেই আক্রমণ করা যায়? প্রমাণ না থাকা সত্ত্বেও, তার কারণ হচ্ছে যখন জঙ্গি যোগ বলছি সে কিন্তু জাতীয়তাবাদের বিরোধী, ভারতবর্ষের যে সার্বভৌমত্ব তার বিরোধী, তাকে আমি একজন মুখ্যমন্ত্রী হিসাবে রেখে দেবো? যদি আমার ইন্টেলিজেন্স থাকে, যদি ভারতবর্ষের সার্জিক্যাল স্ট্রাইক হয় তখন তিনি ভিডিও ফুটেজ চান, এটা কার মানসিকতা? পাকিস্তান তখন ভিডিও ফুটেজ চেয়েছিল, মমতাও তখন ভিডিও ফুটেজ চেয়েছিল, সারা দেশে একটা মাত্র দল যারা ভিডিও ফুটেজ চেয়েছিল, আর পাকিস্তান ভিডিও ফুটেজ চেয়েছিল, আর কেউ ভিডিও ফুটেজ চাইনি। এটা জঙ্গি ছাড়া আর কি? জঙ্গি ছাড়া আর কি? আপনি আমায় বলুন না। সৈকত গিরি, বামের প্রতিনিধি এখনো বলার সুযোগ পাননি, কিন্তু আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই শুরুতেই। একটা আপনাদের কাছে একটা কমন প্রশ্ন থাকে যে এইটাতে আপনাদের হারিয়ে যাওয়ার আশঙ্কা আরও বেড়ে যায় যদি এই তরজা চলতেই থাকে, কিন্তু কিছু করার নেই, অবশ্যম্ভাবী রাজনীতিরই তো তরজা। আর একটা দ্বিতীয় কথা হচ্ছে যে এটার আপনারা মোকাবিলা করার জন্য কোনো বিকল্প পথ ভাবছেন কি? কারণ 26-এর সুর কিন্তু গাঁথা হয়ে যাচ্ছে এখান থেকেই, অন্তত জনসমাজ তাই মনে করছে। উগ্র ধর্মান্ধতার রাজনীতির বিকল্প পাল্টা একটাই, রুটি রুজি রোজগারের লড়াই। 11 সালে কালীঘাটে আরএসএস জামাত হাতে হাত মিলিয়ে কমিউনিস্টদের দুর্বল করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছিলেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে কালীঘাটে ধর্মের চাষ শুরু করেছিলেন, জামাতের প্রধান একজন নেতা তাকে রাজ্যসভায় পাঠালেন। আরএসএস বলল 2011-তে আমাদের সাক্ষাৎ দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আরএসএস জামাত ঝগড়া করছে, একটু ক্রোনোলজি বুঝুন। আপনি খেয়াল করে দেখুন, গত 1 বছর লোকসভায় বিজেপির ধাক্কা খাওয়া, তারপর এই রাজ্যে 26,000 চাকরি বাতিলের প্রশ্ন, কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের প্রশ্ন, এই রাজ্যে প্রাথমিকে সুপারিশের প্রশ্ন, তৃণমূল বিজেপি হাতে হাত মিলিয়ে সুপারিশের লেটার, তারপর এলো আরজিকরের চিত্র দেখুন, যেখানে ধর্ম নেই, জাতপাত নেই, তৃণমূল বিজেপিও নেই। আর সেই সময় মোহন ভাগবতের আগমন, এই 1 বছর নির্বাচন বাকি, আরে বাবা কি হচ্ছে, বিজেপি তৃণমূল একে অপরে ভোট কমে যাবে তো, তার জন্য এই জঙ্গি শব্দ ব্যবহার করো, তার জন্য গেরুয়া বসন পড়ো, তার জন্য মাথা কোন দিকে করে বাড়িতে ঘুমোতে হয় সে কথা বলো, সেই জন্য বিধানসভা ভাঙচুরের কথা তুলে আনো। আচ্ছা, জঙ্গি যোগ যদি থাকে স্বরাষ্ট্র দপ্তর কার হাতে? তাহলে আমরা যে কথা এতদিন ধরে বলছি যে এই রাজ্যের মাননীয় মহিলা মুখ্যমন্ত্রীকে আপনারা শেল্টার দিয়ে রেখেছেন, তাহলে জঙ্গি যোগের অভিযোগে অভিযুক্ত একজন মুখ্যমন্ত্রী আমার গণতান্ত্রিক ভারতবর্ষের একটা রাজ্যে ক্ষমতা রয়েছে। সজলবাবু একটা উত্তর দিয়েছেন, আমার প্রশ্ন ছিল, সজলবাবু বলছেন অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়া যায় না, কিছুটা সময় দিতে হয়। মানে সজলবাবু অ্যাকশন হয়েছে? আচ্ছা, জামাতের প্রধানকে রাজ্যসভায় এমপি করার সময় কি অ্যাকশন হয়েছে? তৃণমূলের নেতা বলছে বাংলাদেশিদের ভোটার কার্ড করে দেবো, স্বরাষ্ট্র দপ্তর কি করছে? বাংলাদেশে গরু পাচার হয়েছে, স্বরাষ্ট্র দপ্তর কি করছে? এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দুর্নীতির টাকা বাংলাদেশে পাঠিয়েছে, বিজেপি সরকার কি করছে? বিএসএফ এর প্রধান অনুব্রত গরু পাচার মামলায় অভিযুক্ত হলো, কি ব্যবস্থা নিয়েছে? জ্যেষ্ঠ মণ্ডলে 25 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে, কি ব্যবস্থা নিয়েছে? আচ্ছা, আরেকটা কথা জুড়ে এক মিনিট, ও বলছে কেষ্টমণ্ডলের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, কি ব্যবস্থা নিয়েছে? আরে বাজেয়াপ্ত তো কেন্দ্রীয় সরকারই করেছে। আমি আমি একটা প্রশ্ন করতে চাই, রাইটার্স বিল্ডিং এ সামনে 21শে জুলাইতে 14 জন মারা গেছিল, এফআইআর হয়েছিল সাধারণ কংগ্রেস কর্মীদের নামে, মমতার নামে একটা এফআইআর হয়নি। বিধানসভার ভেতরে ঢুকে ভাঙচুর করিয়েছিলেন, একটা এফআইআর করেনি। 26 দিন একটা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে রেখেছিল, একটা এফআইআর করেনি। আমরা তো তাও ওদের 3-4টে নেতাকে 3-4 বছর করে জেলের ভাত খাইয়েছি। এরপরে এই সেটিং, এই দুর্গা, এই মুর্গা, এসব কথা আমি এই সিপিআই সিপিএম এর নেতাদের কাছে শুনবো, এদের কাছে শুনবো? আরে এখনো মমতা তার প্রতিদান দিয়েছে, গেলেই ফিস ফ্রাই চাক্কা দিয়ে খাইয়েছে, এবারে ফিস ফ্রাই পাইনি তাই চাচাচ্ছে। সজলদা একদম কারেক্টলি বলেছে, আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলনেত্রী বা বিরোধী দলের নেত্রীর প্রতি সম্মান জানিয়েছি। আর আজকে দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে দাঙ্গা করার পর বিজেপির একজন নেতা জেল যাত্রা হয়নি, আইএসএফ এর একমাত্র বিধায়ক 42 দিন জেল কেটেছে, বিজেপি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী কেন অ্যারেস্ট হয়নি? এই রাজ্যে কাটি কোঅপারেটিভে কোটি কোটি টাকা দুর্নীতি কেন তদন্ত হয়নি? আমি জাস্ট বলবো, আজ ইস্যু থেকে বেরোবেন না, ইস্যু থেকে বেরোবেন, এরপর কুম্ভ আছে, যোগী জবাব দিয়েছেন, শোনাবো আপনাকে। আমি আপনাকে বলি, ওরা
ওরা যে এত চিৎকার করছে, আমি প্রথম বলি যে যদি বলে যে বিরোধী দলনেতাকে সম্মান দেওয়া, তাহলে সেই সম্মানের কারণেই এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হয়নি। আমি একদম যে আপনারা সবাই দেখিয়েছেন, সব টিভি চ্যানেলে দেখাচ্ছে মমতার নেতৃত্বে ভাঙচুর হচ্ছে বিধানসভায়, অথচ সেই প্রদর্শনই করলেন, এফআইআর করলেন না। 26 দিন ধরে ন্যাশনাল হাইওয়ে বন্ধ, না না 26 দিন ধরে ন্যাশনাল হাইওয়ে বন্ধ, সেদিন কোথায় ছিলেন? সেদিন আপনার পুলিশ প্রোটেকশন দিয়েছিল মমতাকে, সেদিন মমতাকে পুলিশ প্রোটেকশন দিয়েছিল। নন্দীগ্রামে যতগুলো খুন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি করেছে সমস্ত ফাইল ওপেন হবে। আপনার কিরকম দেখলেন ওপেন হবে তোমার নেতৃত্বে, বিধানসভা ভাঙচুর, বিধানসভা ভাঙচুরের ঘটনা এই মুহূর্তে নয়, সিবিআই কিছু খুঁজে পায়নি এই মুহূর্তে নয়। আমার কাছে একটাও দাগ লাগে। আমার আপনার কাছে একটা স্পষ্ট বক্তব্য আছে, সেটা হচ্ছে আমরা শোনাবো। শুভেন্দু বাবু বলছেন, আমরা একবার শুনিয়ে নি দর্শকদের। শুভেন্দু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কালকে তাকে জবাব দিতে গিয়ে যা যা বলেছেন তাতে পার্মানেন্ট ড্যামেজ করে ফেলেছেন নিজেরই। কেন শুভেন্দু এ কথা বলছেন এটা শুনুন, তারপর আসবো বিশ্বজিৎ বাবু জবাব নেবেন। তো আপনি আপনার নিজের বক্তব্যে আপনি পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছেন। কিভাবে? আপনি বলেছেন যে ওরা ওরা সামলে আছে, ওরা যদি রাস্তায় নামে বা প্রতিবাদ করে বা কি একটা ভাষা আমার মনে নেই, তাহলে আপনি সামলাতে পারবেন তো? আপনি কি বলতে চাইছেন? বেশ, এটার আরো অংশ আছে, শোনাতে গেলে অনেক দিন কভার হয়ে যাবে। আপনার কাছে আমার যেটা প্রশ্ন, যে এইটা শুভেন্দু বাবুরা যা মানে বুঝেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি তাই মানে করতে চেয়েছেন? হ্যাঁ, তাহলে কি? একেবারেই নয়। তার কারণ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে একটা সম্প্রদায়কে চিহ্নিত করেছেন এবং অভিযুক্ত করেছেন। সম্প্রদায়কে চিহ্নিত করেছেন মমতা ব্যানার্জি, যখন এই সম্প্রদায়কে চিহ্নিত করেছেন মমতা এবং বন্দ্যোপাধ্যায়। এই কারণে এই সম্প্রদায়কে, যদি আপনি কোনো একটা সম্প্রদায়কে আঘাত করেন, তারা যদি পাল্টে রাস্তায় নামে, তাহলে তো একটা প্রতিবাদ এবং প্রতিরোধের মুখে পড়তে হবে। সুতরাং এটা আপনাকে বলতে হবে যে যতই এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হোক, সুতরাং আমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কোন সম্প্রদায়কে তোষণ করতে পারি না, না মুসলিম, না হিন্দু, না আমি একটা জিনিস বুঝে নিতে চাই, কোথাও কি মুখ্যমন্ত্রীর এরকম মনে হয়েছে যে এবার সেই সম্প্রদায় পথে নামতে পারে এমন আশঙ্কা কি তার আছে? তাহলে যদি বলতো না, তাহলে বলতো পথে নেমেছে। যদি বলেছে এই কারণে, সুতরাং এই আক্রমণ যদি চলতে থাকে, এবং এটা তো শুভেন্দু অধিকারী প্রথম বলে, জনতা পার্টি থেকে বারবার এটা বলা হচ্ছে, ভারতীয় জনতা পার্টি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সংখ্যালঘু তোষণ নিয়ে বারবার গলা তুলছেন, এবং সত্যি কথা বলতে গেলে তারা তো চায় না ভারতবর্ষের সংবিধানটাকে বদলে দিতে চায়। তাই হিন্দুত্ব, আমরা হিন্দু, আমার মনে হয় সজলদা সব ধর্মের তোষণ উনি করেন, শুধু মুসলিম না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, অবশ্যই সব ধর্মের, ধর্মনিরপেক্ষতায় সব ধর্ম থাকবে। আপনি কেন একটা ধর্মের কথা বলছেন? মমতা নিজে যেখানে স্বীকার করেন যে উনি তোষণ করেন, বলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। এই কথার উত্তর আছে বিশ্বজিৎ বাবুদের কাছে? যে গরু দুধ দেয়, একটা সম্প্রদায়কে প্রথম গরু বলে, তারপর বলে যে গরু দুধ দেয় তার লাথি খেতে। 53 কোটি মানুষ ইতিমধ্যে কুম্ভে গিয়ে স্নান করেছেন। এখন বিশ্বজিৎদার মাথায় চুল কম, তাই বুঝতে পারছি না, অনেকের তৃণমূলের বহু নেতার এখনো চুলের জল শুকায়নি, তারাও ডুব দিয়েছে। আমি একটা সহজ প্রশ্ন করি, সেই কুম্ভকে যিনি মৃত্যু কুম্ভ বলেন, তাহলে আমি জাস্ট এটা নিয়ে, তাহলে আপনি বলুন সেটা সম্প্রদায়কে আঘাত করা নয়? বেশ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি বলেছেন একটু শুনিয়ে নি আপনাদের। और इनके एक और सहयोगी उससे भी 2 कदम आगे आकर के कहती हैं कि महाकुंभ मृत्यु कुंभ में बदल गया। ये क्या है? ये क्या है? आरजेडी और टीएमसी के नेताओं के द्वारा सनातन धर्म के जुड़े हुए सबसे बड़े आयोजन के प्रति दिए गए। महोदय, मैं ये जानना चाहता हूं कि क्या सनातन धर्म का अनुयायी बनना या सनातन धर्म के किसी आयोजन को भव्यता के साथ करना क्या कोई अपराध है? उस आयोजन को उन सीमाओं के साथ, उस आस्था को सम्मान देकर के आगे बढ़ाना क्या कोई अपराध है? বেশ, বিশ্বজিৎ বাবুর উত্তরটা নিয়ে উনি বলছেন এত বড় আয়োজন করা যদি পাপ হয় তাহলে আমরা পাপ করেছি। ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
পুরো বিষয়টা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেখান থেকে তার ন্যারেটিভস বা ব্যাখ্যা বদলে দেওয়া হচ্ছে। একবারও বলা হয়নি কুম্ভ উচিত নয়, কুম্ভ অন্যায় হয়েছে, কুম্ভ খারাপ হয়েছে, কিন্তু এই কুম্ভে গিয়ে যে কটা মৃত্যু হলো তার দায় স্বীকার করতে হবে না? আগে হয়েছে বলে আপনি বলুন আগে হয়েছে বলে আবার হবে অবশ্যই আমি সমর্থন করি না মানুষ গেছে। আপনি আমার মাথা চুল দেখে শুকাতে পেরেছেন কিনা জানেন না, কিন্তু আপনার মাথা চুল দেখুন সেটা এখনো শুকায়নি। আপনাকে ভাবতে হবে সেটা। একটা জিনিস ভাবতে হবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মৃত্যুগুলো হয়েছে, যেখানে কুম্ভে হয়েছে, দিল্লিতে হয়েছে, সেই মৃত্যুগুলোর কথাকে তিনি চিহ্নিত করেছেন। এটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে কুম্ভকে অসম্মান করা হচ্ছে। যেহেতু রিচুয়ালটার নাম মহাকুম্ভ, তাই আমি আপনাকে 53 কোটি মানুষ সেখানে গিয়েছেন, 50 জনের বেশি মানুষ হয়তো মারা গিয়েছেন। আমি মৃত্যুকে 50 জনকে ছোট করতে চাই না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এমন করে এরা দেখাচ্ছেন যেন এই কুম্ভেই প্রথমবার মৃত্যু ঘটলো। এর আগে যখন 500, 700, 1000 লোক মরেছিল তখন কি এরা বলেছিল কেউ যে মৃত্যু কুম্ভ? বেশ সৈকত, এমন একটা সময়, এটা কি কোইন্সিডেন্স, যখন রাজ্য বিধানসভায় এইটা চলছে, মানে মুখ্যমন্ত্রী তার ব্যাখ্যা দিচ্ছেন যে তিনি কোনোভাবেই তোষণ করেন না কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে, ঠিক তখনই কুম্ভের প্রেক্ষিতটাও এলো এবং সেইখানে আপনারা মাঝখান থেকে একেবারে হাওয়া। না দেখুন, আমি নির্দ্বিধায় বলছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী কোনো ধর্মকে তোষণ করেন না। যারা বলছেন এটা মিথ্যে কথা বলছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির অভিযোগ কি মুসলিম তোষণ করেন তো? আচ্ছা, ওয়াকফ বোর্ডের টাকা কোথায় চুরি হয়েছে? মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীরা কোথায় মার খেয়েছে? হজ হাউস, পবিত্র হজ হাউসে মদের আসর কারা বসিয়েছে? এই রাজ্যে মুসলিমদের ঠকিয়ে এক একটা জাহাঙ্গীর তৈরি করছেন, এক একটা শওকত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবগুলোই তোমাদের পুরনো, সবগুলো এক্স, সবগুলো এক্স, সবগুলো এক্স তৃণমূল, শওকত এক্স, জাহাঙ্গীর এক্স। 50 কোটির কথা বলছে কে? সজল ঘোষ। আমি বলছি যে 50 কোটি লোক যদি কুম্ভ মেলায় স্নান করে থাকে তাহলে পাটনা থেকে একটা গাড়ি প্রয়াগরাজ যাওয়া সম্ভব নয়। যদি অ্যানালিটিক্যাল ডেটাতে আপনি বিশ্বাস করেন 50 কোটি মানুষের তথ্যটাই ভুল। আসলে আবেগ তৈরি করে উত্তরপ্রদেশের নির্বাচন হিন্দুত্বের রাজনীতিকে আরো ছড়াও করতে চাইছে বিজেপি। আমি দুটো লাইন আজকে মহিলাদের সাঙ্গরের ভিডিও ভাইরাল করে কোন হিন্দু ধর্মের পবিত্রতা বিজেপি ঠেকা নিয়েছে। বেশ, আজকে সময় শেষ। দেখুন, এই তরজা আজকেও আমরা পর্ব 2 করতে বাধ্য হলাম, তার কারণ সুকান্ত মজুমদার এই পর্বে নতুন করে আবার ভৃতাহুতি করেছেন। এখন দেখার যে প্রমাণ তৃণমূল কংগ্রেস চাইছে, সেই প্রমাণস্বরূপ অফিসিয়ালি বিজেপি এর পরবর্তী পর্যায়ে ঠিক কি করে এবং এই তরজার জল আর কত দূর গড়ায়। আপনারা দেখতে থাকুন TV9 বাংলা।